গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 22 ফেব্রুয়ারি রবিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শ্রীভূমি নর্থ ও শ্রীভূমি সাউথে টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বস্তুকার একে বিজ্ঞপ্তিযোগে সর্বসাধারণ অবগতির জন্য জানিয়েছেন শ্রীভূমি শহরের লক্ষ্মীচরণ রোডে চলমান আরসিসি ড্রেন নির্মাণ কাজের জন্য ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। এতে জানানো হয়েছে, লক্ষ্মীচরণ রোডে অনাম ও কুকন দেবরায়ের বাড়ির সম্মুখ থেকে তিনকুনা মসজিদ পর্যন্ত অংশে আরসিসি ড্রেন নির্মাণ কাজ চলছে। এর পরিপ্রেক্ষিতে 21 ফেব্রুয়ারি থেকে 15 দিন পর্যন্ত ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এই সময়ে জনগণ ও যানবাহন চালকদের চলাচলের সুবিধার্থে লক্ষ্মীচরণ রোড ও লক্ষ্মীবাজার রোডকে সংযোগকারী লিংক রোডটি বিকল্প পথ হিসাবে ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে। নারী জাগরণের ডাক দিয়ে গেরুয়া দলের প্রার্থী হতে চান মরিয়ম বেগম লস্কর। 26 বিধানসভা নির্বাচন ঘিরে হাইলাকান্দির গেরুয়া শিবিরে বুটের উত্তাপ বেড়েই চলছে। দলের সম্ভাব্য প্রার্থীরা ময়দান চষে বেড়াচ্ছেন। আগন্তুক বিধানসভা নির্বাচনে নারী জাগরণের আওয়াজ তুলে বুটে বাজিমাত করতে চান হাইলাকান্দি কোর্টের তরুণী আইনজীবী মরিয়ম বেগম লস্কর। তিনি ইতিমধ্যেই বিজেপির প্রার্থিত্ব চেয়ে আবেদন জানিয়েছেন দলের হাইলাকান্দি জেলা সভাপতির কাছে। বুটের ময়দানে বিজেপির নির্বাচনী এজেন্ডার পাশাপাশি তিনি নারী জাগরণের আওয়াজ তুলতে চান। 32 বছরের বয়সের এই তরুণী আইনজীবী অনেক দিন থেকে গেরুয়া শিবিরের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি অসম প্রদেশ বিজেপির সংখ্যালঘু মোর্চার কার্যকরী সদস্য হিসাবে কর্মরত রয়েছেন। রাজনীতির পাশাপাশি তরুণী আইনজীবী মরিয়ম বেগম বর্তমানে হাইলাকান্দি বারের পাবলিক প্রসিকিউটর হিসাবে কর্মরত রয়েছেন। তিনি আগন্তুক বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হওয়ার দাবি জানিয়ে দলের জেলা সভাপতি কল্যাণ গোস্বামীর কাছে তার জীবনপঞ্জি সহ আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনপত্রে তিনি নিজেকে বিজেপির একজন সক্রিয় কার্যকর্তা বলে উল্লেখ করেছেন। তিনি বিজেপির আদর্শ মেনে এই দলের হয়ে কাজ করেছেন বলেও আবেদনপত্রে উল্লেখ করেছেন। তাকে আগন্তুক বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি কেন্দ্র থেকে দলীয় প্রার্থী করা হলে তিনি গেরুয়া শিবিরের প্রার্থী হিসাবে বিপুল ভোটে জয়ী হবেন বলে দাবি করেছেন। দুদিনের অসম সফর সেরে দিল্লিতে ফিরে গিয়ে কংগ্রেসের শীর্ষ মহলের সঙ্গে বৈঠকে বসলেন প্রিয়াঙ্কা গান্ধী। বুটে পরিচালনার দায়িত্বে থাকা প্রদেশ কংগ্রেসের 4 কমিটির দায়িত্বে থাকা 4 শীর্ষ নেতাকে দিল্লিতে ডেকে পাঠান তিনি। শনিবার বিকেলে নয়াদিল্লির 10 জনপথের বাসভবনে গৌরব গগৈ, দেবব্রত শইকিয়া, প্রদ্যুৎ বরদলৈ, রকিবুল হুসেনের সঙ্গে পৃথক বৈঠক করেন। প্রত্যেকের কাছ থেকে অসমে দলের পরিস্থিতি জানতে চান তিনি। স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন হিসাবে গত বৃহস্পতিবার দুদিনের সফরে গুয়াহাটি আসেন প্রিয়াঙ্কা গান্ধী। বৃহস্পতিবার রাতে 3:30 অবধি বিধায়ক, সাংসদ থেকে শুরু করে কংগ্রেসের বিভিন্ন স্তরের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন। প্রদেশ কংগ্রেসের পদাধিকারী সহ জেলা ব্লক মণ্ডল কংগ্রেসের সভাপতিদের আলাদা করে মতামত নেন তিনি। বিভিন্ন কেন্দ্রের প্রার্থী সম্পর্কে মতামত নেওয়া ছাড়া সংগঠনের শক্তির বিষয়ে খোঁজ নেন তিনি। এরপর 4 শীর্ষস্তরের নেতাকে আজ দিল্লিতে ডেকে তাদের সঙ্গে জোটে গঠন থেকে শুরু করে প্রার্থীসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রিয়াঙ্কা গান্ধী। 4 জনের সঙ্গে আলাদা করে কথা বলেন তিনি। প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বৈঠকের পর প্রদেশ সভাপতি গৌরব গগৈ সাংবাদিকদের বলেন, অসমে এসে রাতে 3:30 অবধি বৈঠক করেন। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অবগত হয়েছিলেন তিনি। তাই আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে। মূল বিষয়সহ বিভিন্ন গোপনীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার সঙ্গে। নগদ অর্থে টোল ফি দেওয়ার দিন শেষ হতে চলেছে। আগামী অর্থবর্ষ থেকেই সারা দেশের টোল প্লাজায় চালু হবে একেবারে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী 2026 সালের 1 এপ্রিল থেকে
জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ এনএইচএআই সম্পূর্ণ ডিজিটাল টুলিং ইকোসিস্টেম চালু করবে। এর ফলে টোল প্লাজায় নগদ লেনদেন বন্ধ হয়ে যাবে। টোল ফি কেবলমাত্র ফাস্ট্যাগ অথবা ইউপিআই এর মাধ্যমে নেওয়া হবে। এনএইচএআই জানিয়েছে এই পদক্ষেপে যানজট কমবে, টোল আদায়ে স্বচ্ছতা আসবে এবং হাইওয়ে যাত্রা আরও মসৃণ হবে। বর্তমানে টোল ফির প্রায় 98% ফাস্ট্যাগের মাধ্যমে সংগ্রহ করা হয়, বাকি অংশ ইউপিআই এবং নগদে দেওয়া হয়। তবে নগদে টোল দেওয়ার ক্ষেত্রে স্বাভাবিক চার্জের দ্বিগুণ খরচ হয়, যেখানে ইউপিআইতে 1.25 গুণ চার্জ প্রযোজ্য। এনএইচএআই এর তথ্য অনুযায়ী ফাস্ট্যাগ চালু হওয়ার পর 2022 থেকে 23 অর্থবর্ষে টোল প্লাজায় গড় অপেক্ষার সময় 738 সেকেন্ড থেকে কমে মাত্র 47 সেকেন্ডে নেমে এসেছে। এবার সম্পূর্ণ ডিজিটাল পেমেন্ট চালু হলে হাইওয়ে ভ্রমণ আরও দ্রুত ও ঝুঁকিমুক্ত হবে বলে আশা করা হচ্ছে। স্বামীর বেতন কত টাকা জানার অধিকার নেই স্ত্রীর। দাম্পত্যে কোনো লুকোচাপা থাকা উচিত নয়। স্ত্রী হলেন অর্ধাঙ্গিনী, তার কাছে স্বামীর কিছু গোপন থাকার কথা নয়। কিন্তু স্বামী কত টাকা বেতন পান সেটা জানার অধিকার কি স্ত্রীর আছে? শুক্রবার রাজস্থান হাইকোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, না, বেতন সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। স্বামীকে তা জানতেই হবে এমন কোনো বাধ্যকতা নেই। এই মামলায় বিচারপতি কুলদীপ মাথুরের পর্যবেক্ষণ, এই ধরনের তথ্য ব্যক্তিগত এবং কোনো বৃহত্তর জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, তাই এ ধরনের তথ্য প্রকাশযোগ্য নয়। সে কারণে স্বামীর বেতনের তথ্য স্ত্রী আরটিআই আইনের মাধ্যমে জানতে পারবেন না। বিলওয়ারা পুলিশে কর্মরত স্বামীর বেতন সংক্রান্ত নথি চেয়ে স্ত্রীর করা আরটিআই আবেদন আগেই কর্তৃপক্ষ খারিজ করেছিল। রাজস্থান স্টেট ইনফরমেশন কমিশনও সেই সিদ্ধান্ত বহাল রাখে। শেষ পর্যন্ত হাইকোর্টে মামলা হলেও আদালত রাজ্যের সিদ্ধান্তে কোনো বেআইনি দিক খুঁজে পায়নি। কয়েক মাস বন্ধ থাকার পর আগরতলা কলকাতা বাসে পরিষেবা ডাকা হয়ে পুনরায় চালু হতে যাচ্ছে। ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন টিআরটিসির এক সিনিয়র কর্মকর্তা শনিবার জানান, 24 ফেব্রুয়ারি থেকে পরিষেবা আবার শুরু হবে। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসায় এই আন্তঃসীমান্ত মৈত্রীবাস পরিষেবা সাময়িকভাবে বন্ধ ছিল। এর ফলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় প্রভাব পড়ে। টিআরটিসি এর ভাইস চেয়ারম্যান সমর রায় বলেন, দীর্ঘ বিরতির পর আগরতলা কলকাতা মৈত্রীবাস পরিষেবা ডাকা হয়ে পুনরায় চালু হচ্ছে। শনিবার একটি ট্রায়াল রান সম্পন্ন হয়েছে এবং পরিষেবা পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে। তিনি আরও জানান, 24 ফেব্রুয়ারি থেকে আগরতলা থেকে পরিষেবা চালু করার বিষয়ে কর্পোরেশন আত্মবিশ্বাসী। দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব প্রতিজন ছাত্রছাত্রীর, তাই পড়ুয়াদের অধ্যয়নে যত্নশীল হওয়া বাঞ্ছনীয়, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। ফের আরেকবার প্রত্যাশামতো চলতি অর্থবছরে মেধাবী পড়ুয়াসহ অসুস্থ ব্যক্তিদের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অধীন পাতারকান্দি মণ্ডলের 184 সুবিধা প্রাপকের হাতে নির্দিষ্ট অর্থরাশির চেক তুলে দেন পাতারকান্দির বিধায়ক তথা রাজ্যের মিন পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আজ তিনি একই দিনে নিজ সমষ্টি পাতারকান্দি ও লুয়ারপুয়া মণ্ডলের অধীন পৃথক পৃথকভাবে পড়ুয়াসহ অসুস্থ ব্যক্তিদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই অর্থরাশির চেক বণ্টন করেন। সেই সঙ্গে উভয় মণ্ডল কার্যালয়ে আয়োজিত এই চেক বণ্টন অনুষ্ঠানে তিনি পড়ুয়াদের নিজ অধ্যয়নে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিন উপস্থিত ছাত্রছাত্রীদের আগামী দিনে মানুষের মতো মানুষ হওয়ার আহ্বান জানান। তার কথায়, এই দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব প্রতিজন ছাত্রছাত্রীর।